কোডিং স্টার্ট করে দিয়েছি, সবাই খাতা বের করো। আজকে আমি চ্যাপ্টার 4 এ ম্যাথ করব। ওকে, ফার্স্ট ম্যাথটা সবাই একটু লিখো, আমিও বোর্ডে লিখতেছি, তোমরাও বোর্ড মানে খাতায় লেখো। এটা হচ্ছে ফার্স্ট ম্যাথ। মেটাল sphere of 2 kilogram hits a wall perpendicularly. A metal sphere of 2 kilogram hits a wall perpendicularly with a horizontal velocity of 5 meter per second. जी भैया. Okay. And reflects and reflects away in the opposite direction with 3 meter per second. তুই কি জিজ্ঞেস করলি বাকিরা ক্লাস করবে না নাকি? নাবিলা বলছে ওর অসুস্থ, আজকে নেক্সট উইক থেকে করবে, আজকে আসবে না। আর বাকিদের জানি না, প্রার্থী মনে হয় করবে না, যেহেতু অনেকদিন ধরে আসতেছে না। মিশিতাদের খবর তো জানি না। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হিটস উইথ 3 মিটার পার সেকেন্ড। এতক্ষণ পরে কেন? 2টা থেকে ক্লাস শুরু আপনি থেকে। ওকে, এরপর থেকে আমার টাইমের আশা থাকা যাবে না। ওকে, আচ্ছা। এরপর, এরপরের পার্ট হচ্ছে গিয়ে ইফ দ্য contact time with the wall is 0.01 second, then calculate number 1 impulse of force, yes, and number 2 the average force exerted by the wall. পুরো কোয়েশ্চেনটা পড়ো ইফাত। A metal sphere of 2 kilogram hits a wall perpendicularly with a horizontal velocity of 5 meter per second and it reflects away in the opposite direction with 3 meter per second. If the contact time with the wall is 0.01 second, then calculate এক নম্বরে জিজ্ঞেস করেছি impulse of force and number 2 হচ্ছে the average force exerted by the wall. আচ্ছা, এখন আমরা কি কোয়েশ্চেনটা দেখে আইডেন্টিফাই করতে পারছি যে এখানে যে কলিজনটা হবে এটা ইলাস্টিক কলিজন না, ইট ইজ এন ইনএলাস্টিক কলিজন। কারণ দেখো, হিট করছে কত ভেলোসিটিতে আর রিফ্লেক্স করছে কত ভেলোসিটিতে। সো ভেলোসিটি যদি ডিফারেন্ট হয়ে যায়, আমার কাইনেটিক এনার্জি কখনোই সেম থাকতেছে না আফটার এন্ড বিফোর, তাই তো? হুইচ ইজ বাই এটা একটা ইনইলাস্টিক কলিজন বলতে পারি। আচ্ছা, ইনইলাস্টিক কলিজন হোক আর না হোক, কনজারভেশন অফ মোমেন্টাম তো সব ক্ষেত্রেই অ্যাপ্লাইড। খালি ইলাস্টিক কলিজন হইলে ওইখানে আমরা কাইনেটিক এনার্জিটাকেও কনজার্ভড পাই। যদিও এটা ইলাস্টিক নাকি ইনইলাস্টিক কলিজন সেটা এই অঙ্কের জন্য ম্যাটার করে না, বাট অনেক সময় এমসিকিউতে এরকম টাইপের কোয়েশ্চেন দিয়ে তারপর ধরো ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি জানতে চাইতেই পারে। ঠিক আছে, তো তখন আমরা যেন এই আইডেন্টিফাইং ফ্যাক্টরটা মাথায় রাখি যে ভেলোসিটি বিফোর কলিজন আফটার কলিজন যদি সেম না থাকে, অথবা মাস বিফোর কলিজন আফটার কলিজন সেম যদি না থাকে, তাহলে কখনোই সেটা ইলাস্টিক কলিজন হবে না। কারণ ইলাস্টিক কলিশন হওয়ার এক নম্বর শর্ত হচ্ছে বিফোর এন্ড আফটার কাইনেটিক এনার্জি হ্যাজ টু বি সেম। আচ্ছা, এনিওয়েজ, এখন আমার কাছে ফার্স্ট কোশ্চেনটা কি? ইম্পালস অফ ফোর্স, তাই না? আমরা কি ইম্পালসিভ ফোর্স পড়ার সময় ইম্পালস অফ ফোর্স বলেছিলাম না যে ফোর্স ইনটু টাইম ডিউরেশন ইজ দি ইম্পালস অফ ফোর্স, রাইট? আচ্ছা, তাহলে আমরা সলিউশনে যাই। যদি লেখা হয়েছে সবার অঙ্কটা, যদি এখানে আমি তাকে পিডিএফ তো দিয়ে দিব, সমস্যা নাই, পিডিএফ এ পাওয়া যাবে। ঠিক আছে, সলিউশনে যাই।
আচ্ছা, সলিউশনে যাই। এখন while solving these type of maths আমি সবসময় এনকারেজ করব আগে ফিগারটা ড্র করবা। হয়তো এটা খুবই সিম্পল ম্যাথ, এটা তো তোমার ফিগার ড্র করা সবসময় লাগবে না, বাট যখন আরেকটু কমপ্লেক্স সিচুয়েশন দিয়ে দিবে তখন ফিগার ড্র করা ছাড়া এই অঙ্কগুলো করা ডিফিকাল্ট হয়ে যাবে, একদম পিওরলি স্পিকিং, ঠিক আছে, ফ্রম মাই এক্সপিরিয়েন্স। সো ফিগারটা ড্র করবা, যত মানে ফ্রি হ্যান্ডে ড্র করো, আমার কোনো সমস্যা নেই, এবার ড্র করো। সো ধরে নিচ্ছি এই হচ্ছে সেই ওয়াল, যেই ওয়ালে গিয়ে আমাদের আমাদের এই মেটাল স্ফিয়ারটা হিট করবে। তো বিফোর হিটিং, আমার বিফোর কলিশন আমি ধরে নিচ্ছি আমার যেই মেটাল স্ফিয়ারটা আছে, আমরা বলেছি এটা 2 কিলোগ্রাম ম্যাসের, এবং আমরা বলেছি এটা 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে হিট করবে। হরাইজন্টাল ভেলোসিটি নিয়ে যখন একটা বল একটা ওয়ালের সাথে পারপেন্ডিকুলারলি হিট করতেছে, দ্যাট মিনস আমি বলতে পারি টোটাল পাথে আমার এই বলটা একটা স্ট্রেট লাইনে গেছে, লিনিয়ার মোশনে ছিল। যদি ডেভিয়েট করে যেত তাহলে কিন্তু এটাকে আবার প্রজেক্টাইল ফর্মুলা নিতে হতো। সো ডেভিয়েট করে নাই, দ্যাট মিনস এটা একটা লিনিয়ার মোশনে গেছে, রাইট? এবং বলছে যে আফটার হিটিং ইট কেম ব্যাক ইন দি অপোজিট ডিরেকশন, রিফ্লেকশনটা অপোজিট ডিরেকশনে হয়েছে, তাই না? সো আমি বলতে পারি না যে এই হচ্ছে কি আমাদের জন্য তার রিফ্লেক্টিং ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড, বলা যায়। এবং অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, এই যে আমার এখানে কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্টটা হয়েছে 0.01 সেকেন্ড পর্যন্ত, তাই তো? এখন আমরা 1 নম্বর কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ দ্য ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স এটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি অর স্কেলার কোয়ান্টিটি? অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, বিকজ ইম্পালস অফ ফোর্স আসেই কোত্থেকে? ফোর্স টাইমস দ্য টাইম, যতটুকু টাইম ডিউরেশন লাগছে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, আমার কোয়েশ্চেনের মধ্যে সেকেন্ড কোয়েশ্চেনটাতে চাইছে যে হোয়াট ইজ দ্য এভারেজ এক্সার্টেড ফোর্স বাই দ্য ওয়াল, তাই না? তাই না? সো আমি যদি ইম্পালস অফ ফোর্স ক্যালকুলেট করার জন্য আগে ফোর্স দিয়ে সিচুয়েশন চিন্তা করি তাহলে হবে না, কারণ ফোর্সটা তোমার পরে বাইর করতে হবে, তুমি এখনো ফোর্সটা জানো না কতটুকু ফোর্স আসলে কাজ করছে, রাইট? এখন আমরা এটুকুও বলেছিলাম যখন আমরা ইম্পালস অফ ফোর্স বের করি সেটা আসলে কি বোঝায়? চেঞ্জ ইন মোমেন্টাম, মানে ইম্পালস অফ ফোর্স ইকুয়ালস টু আমরা চেঞ্জ ইন মোমেন্টাম, এরকম একটা ফর্মুলাও দেখছিলাম, মনে আছে? যদি না মনে থাকে তাহলে এইভাবে দেখো, এই যে ফোর্স আছে এই ফোর্সটাকে আমরা কি এম ইন্টু এ টাইমস টি বলতে পারি। এই এটাকে আমরা আবার ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি বলতে পারি। তাহলে টি অ্যান্ড টি যদি একজন একজনকে ক্যান্সেল আউট করে দেয়, আলটিমেটলি এম ভি মাইনাস এম ইউ থাকে না? এম ভি হচ্ছে ফাইনাল মোমেন্টাম, এম ইউ হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানেই তো চেঞ্জ ইন মোমেন্টাম বলা যায়। বুঝতে পারছি? ভেরি গুড। সো সবসময় যে ইম্পালস অফ ফোর্স বের করার জন্য তোমাকে ফোর্সের ভ্যালু বলে দিবে, নট নেসেসারিলি, বুঝতে পারছো? তোমাকে যদি মোমেন্টাম বের করার কোনো মানে হিন্ট দিয়ে দেয়, আমি চেঞ্জ ইন মোমেন্টাম দিয়েও কিন্তু ইম্পালস অফ ফোর্স বের করতে পারবো। আরেকটা কথা, ইম্পালস অফ ফোর্স এটার ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। মোমেন্টামের ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। না, মোমেন্টামের ইয়াও কেজি মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো? সো এটাও শুড বি আ ক্লু যে আমাকে যদি ইম্পালস অফ ফোর্স বের করতে বলে আমি আসলে চেঞ্জ ইন মোমেন্টাম বের করে দিলেও হয়ে যাবে। আচ্ছা, এখন সিন্স উই আর ডিলিং উইথ আ ভেক্টর কোয়ান্টিটি, আমি ভেক্টর সাইনগুলোকে কন্টিনিউ করতেছি, এম ভি মাইনাস এম ইউ। ওয়ালাইকুম আসসালাম। ফিফিমা কোথায়? আচ্ছা ঠিক আছে, দুইটা থেকে ক্লাস কিন্তু আমাদের এরপর থেকে, এখন থেকে। আচ্ছা, এখন ভি কি? ফাইনাল ভেলোসিটি। ইউ কি? ইনিশিয়াল ভেলোসিটি। ভেলোসিটি ভেক্টর, তার মানে ডিরেকশন এখানে ফ্যাক্টর থাকবে, যেহেতু ভেক্টর অবশ্যই থাকবে, রাইট? সো আমি এখানে আমার সুবিধার জন্য ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিসের রাইটওয়ার্ড ডিরেকশনটা পজিটিভ। যদি তাই হয় তাহলে আমাদের যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ সেটা একটা পজিটিভ ভ্যালু, কিন্তু আমাদের যে ফাইনাল ভেলোসিটি ভি সেটা আসলে কি অপোজিট দিকে না? তার মানে এখানে আমাকে অবশ্যই নেগেটিভ চিন্তা করতে হবে। আমরা ধরে নিচ্ছি রাইট হ্যান্ড সাইডটা পজিটিভ আর লেফট হ্যান্ড সাইডটা নেগেটিভ। এই যে উপরে আমি এই সাইনটা দিয়ে সেটাই মানে সাইন কনভেনশন কি সেটাই বুঝাই দিচ্ছি। সো আমি যদি এম ভি মাইনাস এম ইউ করি, এম এর ভ্যালু পরে বসাই, আমরা এমটাকে যদি কমন নিয়ে ফেলি তাহলে ভি, ভি মানে কত? -3। আর ইউ মানে কত? জাস্ট 5। তাহলে -3 -5, এম এর ভ্যালু হচ্ছে 2, 2 ইন্টু -8 বা -16 কেজি মিটার পার সেকেন্ড। আমি যেভাবে এখানে ফিগারটা ড্র করছি এই ফিগার অনুযায়ী অবশ্যই আমার অ্যান্সারে মাইনাস সাইনটা থাকতে হবে, ঠিক আছে?
মানে তোমার জন্য আমি কোয়েশ্চেনটা একবার বলতেছি, কোয়েশ্চেনটা হচ্ছে এইটা: A metal sphere of 2 kg hits a wall perpendicularly with a horizontal velocity of 5 meter per second and reflects away in the opposite direction with 3 meter per second. If the contact time with the wall is 0.01 second, then calculate. এক নম্বরে জিজ্ঞেস করেছে what is the impulse of force, and দুই নম্বরে জিজ্ঞেস করেছে find out the average force exerted by the wall. আমরা এক নম্বরে সলিউশন করতেছিলাম যে ইম্পালস অফ ফোর্স কত। ইম্পালস অফ ফোর্স J ইকুয়ালস টু আমরা জানি F ইনটু T, এন্ড এখানে F কে আমি ভাঙিয়ে এম এ বলতে পারি, এর জায়গায় এই কথাটা বলতে পারি, তারপর টি টি ক্যান্সেল আউট করে আমরা বলতে পারি J ইকুয়ালস টু ডেল্টা পি বা চেঞ্জ ইন মোমেন্টাম। সেখান থেকে পুরো ক্যালকুলেশন করে আমি আবারও বলতেছি ফিগারটা দেখো, এখানে এই জন্য ড্র করাটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিকজ ইফ ইউ ডোন্ট ড্র দিস ফিগার, কোনটা পজিটিভ সাইড আর কোনটা নেগেটিভ সাইড তুমি কিন্তু কোশ্চেনে নিজেই বুঝতে পারবে না, টিচারকে বোঝানো তো দূরের কথা, রাইট? সো দিস ইজ ওয়াই এই সব জায়গায় ফিগারটা ড্র করা খুবই ম্যান্ডেটরি। কোনো কনফিউশন আছে? এখন কেউ কি আমাকে বলতে পারো এই মাইনাস সাইনটা আসলে কি মিন করে? মানে তুমি যেই দিকে কলিশন করতে দেখছো তার অপোজিট ডিরেকশনে আমার অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ হয়েছে, জে ইকুয়ালস টু ডেল্টা পি। তো জে এর ভ্যালুটা তোমাকে বলে দিবে মোমেন্টামের চেঞ্জটা কত হয়েছে এবং কোন দিকে হয়েছে। ইম্পালস অফ ফোর্স, জে হচ্ছে ইম্পালস অফ ফোর্স, এটা হচ্ছে ইম্পালস অফ ফোর্সের ডেফিনিশন। দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি প্রত্যেকটা ডেফিনিশনের দুইটা পার্সপেক্টিভ আছে, একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। আমরা যখন কোয়ালিটেটিভলি বলতেছি হোয়াট ইজ জে, হোয়াট ইজ ইম্পালস অফ ফোর্স, কোয়ালিটেটিভ হচ্ছে এটা চেঞ্জ ইন মোমেন্টাম। এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, যে মোমেন্টাম কতটুকু চেঞ্জ হয়েছে, কোন দিকে চেঞ্জ হয়েছে, এটা বুঝবা তুমি যেই কোয়ান্টিটি দিয়ে, ওইটাকে তুমি ইম্পালস অফ ফোর্স ডাকতেছো। আর এটার কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ ডিরেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে তুমি কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করছো এবং সেই ফোর্সটা একটা সার্টেন টাইম ধরে কাজ করছে, তাহলে ফোর্স ইনটু দা ডিউরেশন, এই প্রোডাক্টটা কোয়ান্টিটেটিভলি তোমাকে ইম্পালস অফ ফোর্স দেয়। বুঝতে পারছি? যদি কখনো তোমার এ এর জন্য কোয়েশ্চেন আসে ডিফাইন ইম্পালস অফ ফোর্স, তুমি দুটা কথাই বলবা। তুমি বলবা the product of force and its time duration is called impulse of force. It tells us in which direction and at what magnitude the momentum changes of an object after a force is acting on it. দুইটা লাইন বলে দিছো, তোমার পারফেক্টলি সংজ্ঞা মানে ডেফিনিশনের কোয়ালিটেটিভ সাইড এবং কোয়ান্টিটেটিভ সাইড দুইটাই কভার করছে। বাট একটা জিনিস মনে রাখবে, এরকম টাইপের ডেফিনিশনে যেখানে তোমার ইকুয়েশন দেওয়া যায়, ডেফিনিশনে অবশ্যই ইকুয়েশন দিব, তারপর লিখবো উই নো জে ইকুয়ালস টু এফ ইনটু টি অথবা জে ইজ ইকুয়ালস টু ডেল্টা পি বা এম ভি মাইনাস এন টু, এবং জে এর ইউনিট এবং মোমেন্টামের ইউনিট সেম কেজি মিটার পার সেকেন্ড। যদি পারো ডিমেনশনটাও দিয়ে দিও। এইটুকু যদি লেখো দেন তোমার এক নাম্বারের জন্য পারফেক্ট একটা অ্যান্সার ক্রাফট করছো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এক নাম্বারের জন্য এত পারফেক্ট অ্যান্সার ক্রাফট করে লাভ কি, একে তো 10 দিবে না, একে 10 দিবে না, একে একই দিবে। বাট তুমি এটা চিন্তা করো তোমার আগে যে আরো 10টা 20টা 100টা খাতা স্যার দেখছে, সব জায়গায় স্যার এক লাইনের ডেফিনেশন দেখছে এবং দ্যাটস ওয়াই পুরো খাতায় স্যার এমসিকিউ নাম্বার করে আসছে। তোমার খাতায় যখন সে এই 6 এর এতে এত ডিটেইলড অ্যান্সার দেখবে, সে ওখানেও একই দিবে, কিন্তু 6 এর সি তে যায় ব্যাকফায়ার কখনো করবে না, বিকজ দ্যাটস হাউ। না, দেখো টিচাররা তোমার মতো না, টিচাররা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ টিচাররা আসলে ধরো যখন পড়ায় তুমি দেখবা এই সব কিছু লিখায় লিখায় পড়ায়, তো টিচাররা ওই একটা প্রেজেন্টেশন এক্সপেক্ট করে, তুমি ওই জন্য বাকিগুলোর উপর মেজাজ খারাপ, বিকজ তারা এত কিছু লেখে নাই। টিচারকে যখন খাতা দেখতে হয়েছে তার বই হারাইতে হয়েছে যে ওকে ঠিক লিখছে না ভুল লিখছে দেখার জন্য, কিন্তু টিচার নিজে কনফিউজ হয়ে গেছে যে কি লিখছে। টিচাররা ব্যাকফায়ার করে, বাট এটা কোনো আজাইরা পার্ট না। রাদার ওই যে তুমি যদি এরকম করে আসো, দিস ইজ প্রুভেন, মানে আমি তো ধর 14 বছর ধরে স্টুডেন্ট পড়াইতেছি 2011 থেকে 25 পর্যন্ত, সো দেখে আসছি যখন ছেলেপেলেরা এভাবে লিখে তখন ওই সি আর ডি তে যখন একটা প্লাস মাইনাস হয়ে গেছে বা মাইনাস প্লাস হয়ে গেছে এরকম টাইপের মিস্টেক সব তখন স্যাররা একটু ওভারলুক করে, কারণ ও তো এ আর বি তে পারফেক্টলি প্রেজেন্ট করছে জিনিসটা। অনেক সময় দেখবা সি তে সবকিছু পারফেক্টলি লিখছো, তাও তুমি 3-3 পাও না, 3-2 দিয়ে রাখছে, 4-4 দেয় নাই, 4-3 বা 4-2 দিয়ে রাখছে, এটা হয়। এই যে এক্সট্রা মাইল যাওয়া এ এবং বি তে একটু জিনিসটাকে যেভাবে থাকার কথা ভাবে রাখা, দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন আ 81 অ্যান্ড আ 96। এটা মাথায় রাখতে হবে যে তোমরা এখন আর এ প্লাসের যুগে নাই,
তুমি যদি 95-96% মার্কস ক্যারি না করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে, বুয়েটের ফর্ম তুমি খুলতে পারবে না। আমি বুয়েটের কথা এই জন্য বারবার বলি, বিকজ বুয়েটের ফর্ম তো সব থেকে ডিফিকাল্ট টাস্ক। তুমি যদি বুয়েট পর্যন্ত কোয়ালিফাই করো, দ্যাট মিনস বাকি সবগুলো তুমি কোয়ালিফাই করছো অটোমেটিক্যালি। আমি ধরে নিলাম তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, আমি ধরে নিলাম তুমি ধরো বুয়েটা না, তুমি চুয়েটা পড়তে চাও, ধরো বললাম। সো তার মানে তোমার বুয়েটের থেকে একটু কম সিজি বা কম ক্রাইটেরিয়া থাকলে তোমার সমস্যা নাই, রাইট? বাট তোমার তো আগে ফর্মটা তুলতে হবে, বুঝতে পারছি? সো এই জন্য পরীক্ষার খাতার প্রেজেন্টেশন অনেক বড় একটা ফ্যাক্টর। যদি আমার কথা বিশ্বাস না করো, তাহলে হচ্ছে কি তোমাদের নেক্সট যে কুইজটা হবে না স্কুলে, বা নেক্সট যে ফার্স্ট এরকম ক্লাস টেস্ট বা যেটাই হবে না কেন, ওইখানে একটু এই জিনিসটা অ্যাপ্লাই করে। বা টার্ম হবে না তোমাদের, কবে হবে? এপ্রিলে, ঈদের পর, তার মানে ধরো মেতে বা জুনে। সো মে জুনে যদি তোমাদের টার্ম হয়, ওই টার্মে তোমরা হচ্ছে গিয়ে এটা অ্যাপ্লাই করে দেখবো যে এ আর বি যেগুলো আছে ওগুলো জাস্ট একটা কোয়েশ্চেনে, যদি সব না পারো এক দুইটা তো তুমি করে দেখো, এবং সব সাবজেক্টে এক দুটো করে দেখো, দেখবা ইট শুড গিভ ইউ আ বেটার রেজাল্ট দ্যান দি রেস্ট অফ দ্য কোয়েশ্চেন। ঠিক আছে? আচ্ছা, আসো। আর আমার কথা হচ্ছে, যখন তুমি বোর্ড এক্সামে বসবা তখন তুমি সবগুলোতে করবা, এক দুটাতে না। এনিওয়েজ, এক নাম্বারটা বুঝতে পারছি আমরা। এক নাম্বারের অ্যান্সার হচ্ছে -16 kg/m/s। ওকে, এবার নাম্বার 2 তে আসি। নাম্বার 2 তে কি বলছে? টোটাল এভারেজ ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়াল। সো আমি আরেকবার একটু ফিগারটা ড্র করি জাস্ট বোঝানোর জন্য। অবশ্য আমি আগেরটা কপি করে দিতে পারতাম গ্লাসের টুল দিয়ে সিলেক্ট করে, বাট থাক, আলসেমি লাগতেছে। 5 মিটার/সেকেন্ড বেগে হিট করছে, অ্যান্ড দেখতে পাচ্ছিস না? অ্যান্ড এই আমার নতুন স্লাইড ডিজাইন সুন্দর হয়েছে না? অ্যান্ড ফেরত আসতেছে -3 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে, রাইট? আমার কাছে কন্ট্যাক্ট টাইম বলে দিচ্ছে না 0.01 সেকেন্ড। এখন দেখো, ভালো মতো খেয়াল করো, আমরা এই পুরো ফ্রেম অফ রেফারেন্স এক্স কোন ডিরেকশনে পজিটিভ ধরছি? রাইট হ্যান্ড সাইডে। সো তুমি যদি রাইট হ্যান্ড সাইডে যেই ফোর্সটা কাজ করছে সেটা বাইর করো, সেই ফোর্সের ভ্যালু হবে কি? প্লাস। আর লেফট হ্যান্ড সাইডে যে ফোর্স কাজ করছে ওইটা বাইর করলে হবে মাইনাস। তোমাকে এখন কোয়েশ্চেন হচ্ছে, আমি বাইর করবো কোনটা, রাইট হ্যান্ড সাইডেরটা না লেফট হ্যান্ড সাইডেরটা? না, আমাকে দেখতে হবে আমার কোয়েশ্চেনে কি চাইছে। এই কোয়েশ্চেনে কি চাইছে? দ্য এভারেজ ফোর্স এক্সার্টেড বাই হু? দ্য ওয়াল। ওয়াল কি অ্যাকশন দেয় না রিয়াকশন দেয়? রিয়াকশন দিচ্ছে। ইন দিস সিনারিও অ্যাকশন ফোর্স কে দিচ্ছে? দ্য স্ফিয়ার অন দ্য ওয়াল। কোন ডিরেকশনে? এক্স এর পজিটিভ ডিরেকশনে। এটাকে আমি বললাম এফ এস, স্ফিয়ারের ফোর্স। আর ওয়াল যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে তার জন্য রিয়াকশন ফোর্স। ওয়াল ফোর্স দিচ্ছে কাকে? স্ফিয়ারকে। এটা তো আমরা জানি, অ্যাকশন এন্ড রিয়াকশন অ্যাক্টস অন টু ডিফারেন্ট অবজেক্ট বা অপোজিট অবজেক্টস, তাই না? সো রিয়াকশন ফোর্স দিচ্ছে কে? ওয়াল। অন হু? দ্য স্ফিয়ার। কোন ডিরেকশনে? লেফট হ্যান্ড সাইড ডিরেকশনে। আমি তাহলে এফ ডব্লিউ যদি বের করি, এফ ডব্লিউ পজিটিভ হবে না নেগেটিভ হবে? হ্যাজ টু বি নেগেটিভ। আমি বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন আমরা যদি জে এর কথা আবার চিন্তা করি, একটু আগে জে বের করে আসছি না? যে কার? ওয়ালের? স্ফিয়ারের। ওয়াল তো জ্বরে নাই, ওয়াল তো আগের জায়গায় আছে, তাহলে ওর মোমেন্টাম চেঞ্জ হওয়ার তো কোনো কারণ নেই। আছে? মোমেন্টাম চেঞ্জ হয়েছে কার? স্ফিয়ারের। স্ফিয়ারের মোমেন্টাম কার জন্য চেঞ্জ হতে পারে? ওয়াল ফোর্স দিলেই স্ফিয়ারের মোমেন্টাম চেঞ্জ হইতে পারে। স্ফিয়ারের মোমেন্টাম নিজের ফোর্সের জন্য হয় নাই, ওয়াল যে ফোর্স দিছে ওইটার জন্য ওর মোমেন্টাম চেঞ্জ হয়েছে। মেক সেন্স? তাহলে আমি যদি আমার স্ফিয়ারের ইম্পালস অফ ফোর্স বা চেঞ্জ ইন মোমেন্টাম বের করি, ওইখান থেকে আমি যে ফোর্সটা পাবো সেই ফোর্সটা ওয়াজ অ্যাপ্লাইড অন দ্য স্ফিয়ার বাই দ্য ওয়াল। বুঝতে পারছি? এই লজিকে আমি জে ইকুয়ালস টু ইকুয়েশন লিখবো এফ ডব্লিউ ইন্টু টি, মানে জে এস, the impulse of force of the sphere equals to force of the wall into the time duration, যতক্ষণ আসলে ওই ইয়ার উপর কাজ করছে। বুঝতে পারছি? এখন আমরা ফোর্স অন দ্য ওয়াল কতটুকু জানি না, বাট একটু আগে আমরা জেএস বের করে আসছি না? সো আমরা বলতে পারি জেএস ডিভাইডেড বাই টি। জেএস এর ভ্যালু কত ছিল? -16 / 0.01 বা -1600 নিউটন। দেখো তো, এটাই হওয়ার কথা অ্যাটলিস্ট ক্যালকুলেশন করে। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? দেখো, অঙ্কটা খুবই সিম্পল, প্রশ্নটা একটু বড়, বাট অঙ্ক দুটো কিন্তু খুবই ছোট। এখন এখানে ট্র্যাপ হচ্ছে সাইনটা। যখন তুমি ফিগার আঁকবা না, তখন তোমার প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। ওই জায়গায় নাম্বার কাটার জায়গা আছে,
এবং যেহেতু 2 নম্বরে কোশ্চেন করছে ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়াল, তুমি যদি ফোর্স এক্সার্টেড বাই দ্য স্ফিয়ার দাও, ওখানেও তোমার 0 দেওয়ার জায়গা আছে। মানে যদি কেউ 0 দিয়ে দেয় তুমি কিছু করতে পারবে না, কিছু বলতে পারবে না। হয়তো দিবে না, বাট দিয়ে দেওয়ার সম্ভাবনা সমূহ। বুঝতে পেরেছি? তাতেও সমস্যা নাই, তুমি ডিরেকশনটা কোনো রকম ভাবে বুঝাইছো, দ্যাটস হোয়াট ম্যাটার্স। কিন্তু কথাটা তো এখানে, তুমি কিভাবে বুঝাবো যদি ফিগার ড্র না করো? ফিগার তো ড্র করতে হবে। বুঝাইতে পারছি? ক্যাচটা ধরতে পারছো? নাইস। পরের ম্যাথে যাই। যেই ম্যাথটা আমি করাইলাম, যে ম্যাথে আমি আজকে ক্লাস শুরু করলাম, 2015 সালে এই ম্যাথগুলো আমরা অ্যাডমিশন সিজনে গিয়ে করাইতাম। হ্যাঁ, এই ম্যাথগুলো আমরা কখনোই একাডেমিকে করাইতাম না। একাডেমিকে করাইতাম একটা অবজেক্টের, তখন আসতো না, তখন এগুলো অ্যাডমিশনের জন্য আসতো। বাট এখন এইগুলাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে বোর্ডের, আর অ্যাডমিশন স্ট্যান্ডার্ড আর একটু হাই হয়েছে। বুঝছো? মানে খুব বেশি হাই হয়েছে এরকম না, একটু হাই হয়েছে, খালি ঘটনাগুলো ঘুরায় দেয়। মানে হাই করার চেষ্টা করা হচ্ছে, দেখি না এখন তো স্বাধীন বাংলাদেশে আমরা আছি, কি অবস্থা হয়। আচ্ছা, চলো পরের ম্যাথ। A horizontal water flow from a tap of 10 to the power minus 2 meter squared cross sectional area. ট্যাপ ওয়াটার ট্যাপ থাকে না, ক্রস সেকশনাল এরিয়া। কি বলেছি? হরাইজন্টাল ওয়াটার ফ্লো ফ্রম আ টপ ট্যাপ অফ, আমি টপ লিখে বলে ফেলেছি নিজেই, আমার তাহলে তো স্পেলিংটা চেঞ্জ করা উচিত। ট্যাপ অফ 10 to the power minus 2 meter square cross sectional area hits a wall perpendicularly with 15 meter per second velocity. প্রার্থনা কি লিখছি বল? পাওয়ার মাইনাস 2 15 meter per second velocity। ঠিক আছে, ওকে। If the rebound is 0, রিবাউন্ড মানে হচ্ছে, কখনো কি পুশ শাওয়ার দিয়ে ওয়ালে পানি মারে দেখছো? সবাই করছে। কিছু পানি ছিটা আসে না, ওই যে যে পানিটা ছিটে আসতেছে ওইটাই রিবাউন্ড। ঠিক আছে, এটা আরো একটা ভালো উদাহরণ দেওয়া যাইতো, আমি দিলাম না। মনে রাখে, বাট ওকে। সো ইফ দ্য রিবাউন্ড ইজ 0, ক্যালকুলেট force exerted on the wall. A horizontal water flow from a tap of 10 to the power minus 2 meter squared cross sectional area hits a wall perpendicularly with 50 meter per second velocity. If the rebound is 0, calculate the force exerted on the wall. আচ্ছা, এখন তোমার কাছে ফোর্স চাইছে, রাইট? তোমার কাছে ফোর্স চাইছে এই কোশ্চেনে। ফোর্স বের করার জন্য ডাটা কি কি দেওয়া আছে? দেখো তো ডাটা কি কি দেওয়া আছে। আমার কাছে ফোর্স বের করতে বলছে, ফোর্স এক্সার্টেড, এরিয়া দেওয়া একটা দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া, আর একটা দেওয়া আছে একটা ভেলোসিটি, কোনো টাইম দেওয়া আছে, ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে। সো তুমি কি বুঝতেছো যে এই ব্যাপারগুলোতে আমার একটু
কমন সেন্স বা লজিক বা এরকম কিছু খাটাইতে হবে। নিশ্চয়ই কোথাও না কোথাও দেওয়া আছে, আমরা বুঝতেছি না। এক্স্যাক্টলি। ফার্স্ট থিং হচ্ছে ফাইনাল ভেলোসিটি জিরো হবে। আমরা বলছি রিবাউন্ড কত? জিরো। এখন আমার এই জায়গাটাতে তুমি যে চিন্তা করো, ও ধাক্কা খাইতেছে ওয়ালে, তারপর আর ফিটা ছিঁড়ে আসতেছে না, তার মানে কই যাচ্ছে পানি? উপরে যাচ্ছে না তো, নিচে নামতেছে। নিচে নামতেছে কার জন্য? গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য নিচে নামতেছে। ওখানে কি আমার বা ওয়ালের কোনো ইম্প্যাক্ট আছে? না। আমি বুঝাতে পারছি? তাহলে আমি বলতে পারি হরাইজন্টালি পানি হিট করার আগে 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ছিল, হিট করার পর তার কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? না। এখন ফোর্সের ইকুয়েশন আমরা কি পড়ছি সব সময়? এই তো আমি তোমাদেরকে ফোর্সের ইকুয়েশন কি পড়াইছি? কি পড়াইছিলাম ফোর্সের ইকুয়েশন? আমি তোমাদেরকে ফোর্সের ইকুয়েশন মনে হয় লিখে দিছিলাম। যখন তোমাদেরকে আমি রকেটের প্রপালশন পড়াইছিলাম, আমি কথাটা বলছিলাম যে ফোর্স এফ ইকুয়ালস টু হচ্ছে ডিডিটি অফ পি। নিউটন সেকেন্ড ল মনে করো না একটু? কি বলছে? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যাপ্লাইড ফোর্স। কারেক্ট? কোথাও কি এম এ বলছে? এবং মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম কি কি কারণে চেঞ্জ হয়? শুধু ভেলোসিটি চেঞ্জ হলে মোমেন্টাম চেঞ্জ হয়? আমরা রকেটের সময় দেখাইছি না, ভেলোসিটি কনস্ট্যান্ট আছে বাট মাস চলছে, তাও মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। এখন আমি এরকম এক্সাম্পল দিচ্ছিলাম যে একটা গাড়ি, ধরো যে পানির ওয়াসার গাড়ি থেকে কনস্ট্যান্টলি রাস্তায় পানি গাড়ি যাচ্ছে, বা একটা বালি ভর্তি ট্রাক, বালি লিক করতেছে আর ট্রাক যেতেছে, ওর ভেলোসিটিও চেঞ্জ হইতেছে আবার মাসও চেঞ্জ হইতেছে। তো মানে এই জন্য আমরা মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দি ফোর্স, এভাবে ইকুয়েশন ডেভেলপ করি, তাই না? এইখানে যদি আমি ডিডিটি অফ পি বলি, সাধারণত ডিটি বলতে আমি কত সেকেন্ড বুঝবো? অবশ্যই আমরা যদি বলি এফ ইজ ইকুয়ালস টু ডিডিটি অফ পি, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, তোমাকে ডিটি বলে নাই, টাইম ডিউরেশন বলে নাই। এই ক্ষেত্রে তুমি সাধারণত এই টাইম ডিউরেশন কত ধরবা? 1 সেকেন্ড পার সেকেন্ডে। তুমি চিন্তা করো, তুমি যখনই তুমি এই রেট অফ টাইম মানে সামথিং রেট উইথ রেসপেক্ট টু টাইম, দ্য লোয়েস্ট ইউ ক্যান গো ইজ ক্লাসিক্যাল ফিজিক্সে, বা আমরা আমাদের নিউটনিয়ান ফিজিক্স, একটা নিউটনিয়ান ফিজিক্সই আছে, নিউটনের মানে চ্যাপ্টারের নামই নিউটনিয়ান মেকানিক্স। তো আমি তো এখানে আসলে মডার্ন ফিজিক্স নিয়ে চিন্তা করবো না, আইনস্টাইনের তো জন্ম হয় নাই এখনো, হয়েছে? মানে এই চ্যাপ্টারে হয় নাই আর কি, ওটা তো হয়েছে সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার, কততে জানি। বা যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি কি এইটুকু বুঝতেছি নিউটনিয়ান মেকানিক্স ডিটিটা মোস্টলি আমরা 1 সেকেন্ড ধরি। এই ডিটিটা আমরা মোস্টলি কত ধরি? 1 সেকেন্ড ধরি। এখন যদি আমরা ডিটি ইকুয়ালস টু 1 সেকেন্ড চিন্তা করি, তাহলে আমি ফোর্স, এই ফোর্সটাকে কি জাস্ট ডিপি দিয়ে বলতে পারবো না? কখন ডিপি দিয়ে বলবো? যখন ডিপিটা 1 সেকেন্ড। তার মানে কিন্তু এই না যে এফ ইকুয়ালস টু ডিপি হয়ে গেছে, এফ ইকুয়ালস টু ডিপি বাই 1 হইতে। 1 সেকেন্ড কিন্তু নিচে আছে, যেহেতু নিচে 1 লেখে না তাই 1 লিখি নাই, দ্যাটস ইট। আমি কি বুঝাইতে পারছি? এখন ডিপি মানে কি? এমভি, রাইট? ইউ জিরো, ইউ জিরো না ভি জিরো? ফাইনাল ভেলোসিটি জিরো। এই দিস ইজ, দেখো ফিগার না ড্র করে অঙ্ক শুরু করছি, আমরা ইউ জিরো বানাই ফেলছি, হবে। এই জন্য কি করবো, আমরা ফিগার ড্র করবো। এটা আমি জাস্ট ইকুয়েশনটা বোঝানোর জন্য এইটুকু লিখছি, ঠিক আছে? So, ওটাই বুঝাচ্ছি, ওটাই ওই জন্যই আমরা ফিগার ড্র করব। বাট আমরা কি এইটুকু বুঝতে পারতেছি, যেহেতু আমার কোয়েশ্চেনে টাইম বলে নাই, আমি ফোর্সকে ডিটি অফ পি দিয়ে এক্সপ্রেস করতেছি, আর নিউটনিয়ান মেকানিক্সে আসি বলে ডিটি কে আমরা কত ধরছি? 1 সেকেন্ড, পার সেকেন্ডে হিসাব করতেছি, শেষ। ঠিক আছে? ওকে, এবার আমি ফিগার ড্রতে যাব। এই হচ্ছে সেই ওয়াল, যেই ওয়ালের মধ্যে মনে করো পানি মারবো আমরা। আর আমাদের যে ওয়াটার ট্যাপটা আছে, দিস ইজ দ্যাট ওয়াটার ট্যাপ। ঠিক আছে? এই ওয়াটার ট্যাপটার, দিস ইজ দ্য ট্যাপ। এই ওয়াটার ট্যাপের ক্রস সেকশনাল এরিয়া কতটুকু বলছে? 10⁻² মিটার স্কোয়ার, তাই তো? এবং এইখান থেকে আমার একটা হরাইজন্টাল ফ্লো বেরোইছে না? এবং সেই হরাইজন্টাল ফ্লো আমার ওয়ালের উপর কি পারপেন্ডিকুলারলি হিট করছে না? যদি কিছু না বলে তাহলে তো এটাই ধরে নিব স্ট্রেট লাইন, ওয়ান ডিমেনশনাল মোশন। ভালো কথা। সো এই যে ওয়ান ডিমেনশনাল মোশন এসে হিট করছে, যখন রিলিজ করতেছে তখন তার ভেলোসিটি কত? 15 মিটার পার সেকেন্ড, রাইট? ওয়ালে হিট করার পর আমার পানিগুলো কই যেতেছে? নিচে। তাহলে ওর হরাইজন্টাল ভেলোসিটি কত বলতে পারি? হরাইজন্টাল তার কোনো ভেলোসিটি নাই। প্রার্থনা বুঝতে পারতেছো? ওয়ালে হিট করছে,
পানি ওয়ালে হিট করার পর আমরা বলছি রিবাউন্ড নাই, তার মানে তোমার কাছে ফেরত কিছু আসতেছে না, তাহলে কই যেতেছে পানি? গ্র্যাভিটি তো আসবে, রিবাউন্ড না তো গ্র্যাভিটি তো আসছে, সো গ্র্যাভিটি পানিকে নিচে নামাচ্ছে। গ্র্যাভিটি তো ডিফারেন্ট ফোর্স, কিন্তু ডিফারেন্ট ইভেন্ট শুরু হয়ে গেছে। তা হরাইজন্টালি ওর ভেলোসিটি কত? ও তো আর দেয়াল ভেদ করে ওই পাশে যায় নাই, ও তো পিছনে ফেরত আসে নাই, তাহলে ও তো আর হরাইজন্টালি মুভই করে নাই। তাহলে ওর যখনই ও দেয়ালে হিট করতেছে, ওর হরাইজন্টাল ভেলোসিটি কত হয়ে গেছে? ভাই বুঝতে পারছো ভাইয়া? ইফাত, সাবিনা? এখন আমরা ডিটি কত ধরছি? 1 সেকেন্ড, রাইট? আমরা যদি বলি ইফ ডিটি ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ড, দেন ডি ইকুয়ালস টু 15 মিটার। বি হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ওয়াল অ্যান্ড দ্য ওয়াটার ট্যাপ। তোমরা ভেলোসিটি কত বলছি? 15 মিটার পার সেকেন্ড। যদি তুমি 1 সেকেন্ডে চিন্তা করো, তাহলে 1 সেকেন্ডে পানি কতটুকু আগাইছে? 15 মিটার। তাহলে তুমি তোমার কথা অনুযায়ী যদি 1 সেকেন্ড সময় লাগে পানি বাইর হয়ে ওয়াল হিট করতে, এই 1 সেকেন্ড টাইমের মধ্যে সে হিট করছে, রাইট? সো 1 সেকেন্ড টাইমের মধ্যে সে অবশ্যই 15 মিটার ডিস্টেন্সের কম বেশি হলে তার 1 সেকেন্ড লাগতো না? লাগতো? আমি বুঝাইতে পারছি? অথবা এইভাবে চিন্তা করো, অন্য ওয়েতে, ডিস্টেন্স যাই হোক না কেন, আমার 1 সেকেন্ড ধরে পানির কল খোলা আছে, 1 সেকেন্ড ধরে যতগুলা পানি বাইর হবে, ওই টোটাল পানি যদি একবারে বাইর হইতো, ও 15 মিটারের যে ভলিউমের পানি ছিল এইটুকু লেন্থ একই ভলিউমের পানি ওকে হিট করতে। বাস তুমি টাইমটা ধরছো কত? ডিউরেশন 1 সেকেন্ড, দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা, সো আমি বিটাকে 15 মিটার ধরে নিলাম। আমি বলতে পারি এই যে ডিস্টেন্স বিটুইন দ্য ওয়াল অ্যান্ড দ্য ট্যাপ ইজ 15 মিটার। ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে এটুকু নিয়ে? এখন যদি আমি তাহলে প্রিভিয়াস স্লাইড থেকে ফোর্সের এই ইকুয়েশনটা টান দিই, আমি বলবো ফর ডিটি ইকুয়ালস টু 1 সেকেন্ড, ফোর্স ইজ ইকুয়ালস টু এমভি মাইনাস এমইউ। ফাইনাল ভেলোসিটি ভি কত? 0। ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত? 15। এম কমন নাও, 0 মাইনাস 15 মাইনাস 15m, যেখানে m হচ্ছে দ্য মাস অফ দ্য ওয়াটার, রাইট? মাস অফ দ্য ওয়াটার কি দিছে? বের করতে পারবো? কজ আমি ওয়াটারের ডেন্সিটি জানি। আচ্ছা, আমার যেহেতু একটা ক্রস সেকশনাল এরিয়া দিয়েছে অফ আ ট্যাপ, ট্যাপের ক্রস সেকশনাল এরিয়া নর্মালি কি হয়? সার্কুলার হয়। সো একটা সার্কুলার পাইপ থেকে যে পানি বেরোচ্ছে, তুমি কি চিন্তা করতে পারছো সিলিন্ড্রিক্যাল শেপের পানি? তোমরা কি কেউ গেম অফ থ্রোনস দেখছো? ওকে, সো নাইট কিংকে চেনো? ওকে, ধরো যখন এই কলটা খোলা হয়েছে, ওই মোমেন্টে নাইট কিং এই কলটা টাচ করে আছে, তাহলে 1 সেকেন্ড হয়ে যা পানি বাইরে হবে ওটা কি হবে? একটা সিলিন্ড্রিক্যাল শেপের আইস হবে না? আমি এই আইসটা এই জন্য ভিজুয়ালাইজ করতে বলছি, তাহলে তুমি ওয়াটারের পুরো ভলিউমটা ভিজুয়ালাইজ করতে পারবা। যেই ভলিউমের ওয়াটার এই ওয়াটার পাইপ দিয়ে 1 সেকেন্ডে বের হবে, ওইটার ভলিউম ইকুয়ালস টু দ্য সিলিন্ডারের ভলিউম। যেই সিলিন্ডারের ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে আর লেন্থ তুমি মাত্র বাইর করছো, বি ইকুয়ালস টু 15 মিটার, তো 1 সেকেন্ড ধরে কল করে রাখছো, তাহলে সে 15 মিটার লেন্থের একটা সিলিন্ডার ক্রিয়েট করবে যার ক্রস সেকশনাল এরিয়া তুমি জানো। আমি কি তাহলে বলতে পারি the volume of the water is equals to pi r square into h? বলা যায়? ওকে, পাই আর স্কয়ার কত বলছে আমাদের জন্য? 10 টু দি পাওয়ার মাইনাস 2। আর h কত বলছে আমাদের জন্য? 15, তাই না? 15 মিটার ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার স্কোয়ার ইকুয়ালস টু এত মিটার কিউব ইজ ইয়োর ভলিউম, কারেক্ট? এখন হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার? রো ডব্লিউ মনে আছে কারো? 1000 কেজি পার মিটার কিউব, রাইট? আমি কি তাহলে টোটাল মাস অফ দ্য ওয়াটার এম ডব্লিউ, অথবা এম ডব্লিউ না বলি, এম ইকুয়ালস টু বলি, এম ইকুয়ালস টু কত? ভি ডব্লিউ ইন্টু রো ডব্লিউ, রাইট? 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 15 ইন্টু 1000, তার মানে কত? 150। দেখো তো, 10 টু দি পাওয়ার মাইনাস 2 আর 1000 কাটলে কি 10 থাকে না? 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 1/100। 150 কত? 150 কত ইউনিট কি? কেজি। আরে কেজি, মিটার কিউব তো কাটাই গেছে।
কেজি মিটার, কেজি মিটার টু দি পাওয়ার 0, না কেজি মিটার টু দি পাওয়ার 0 বললে তো হবে, ও না মিটার টু দি পাওয়ার 0, ঠিক আছে। 150 কিলোগ্রামের ওয়াটার, বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমি যদি ফোর্স কত, এই ইকুয়েশন এখানে দেওয়া আছে কত, -15 m, -15 ইন্টু আরো 150, কত আসলে কত, -2250 আসা উচিত। কারণ 15 স্কোয়ারে 125, 225, সো 15 ইন্টু 15 ইন্টু 10 -2250। এখন এটা কি অ্যান্সার? অ্যান্সার কত? ওই যে ও ধরছে, যেহেতু ভাইয়া জিজ্ঞেস করছে এটাই কি অ্যান্সার, কেন তাহলে অবশ্যই এটা অ্যান্সার না, বলে তার ভাইয়া জিজ্ঞেস করতো না। এক্স্যাক্টলি, আমার কাছে কোয়েশ্চেন কি বলছে, দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল। ভালো মতো তাকায় দেখো, আমি যে আমার ফোর্স কি বেরোচ্ছে, নেগেটিভ না, নেগেটিভ কোন দিকে আছে, লেফট হ্যান্ড সাইডে আছে। আমি কি বলতে পারি আমরা আসলে লেফট হ্যান্ড সাইডের ফোর্স এফ বাই করছি? লেফট হ্যান্ড সাইডের ফোর্স কি দিচ্ছে, ওয়াল দিচ্ছে, কাকে দিচ্ছে, ওয়াটারকে দিচ্ছে। ব্যাপারটা বুঝছো? এই যে পুরো ক্যালকুলেশনটা আমরা করে আসছি, ওয়াটারের মাস বের করছি, তাই না? ওয়াটারের মাস মানে কি, যার উপর ফোর্স তারই তো মাস বের করতেছে আমরা, তাই না? আমি কি বুঝাইতে পারছি? সো আমার কোয়েশ্চেনে চাইছে ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল বাই দ্য ওয়াটার। সো ওয়াটার রিঅ্যাকশন ফোর্স কাজ করছে, আর ওয়ালের উপর অ্যাকশন ফোর্স কাজ করছে। অ্যাকশন ফোর্স কোন দিকে আছে, এক্স এক্সিস এর পজিটিভ দিকে, রাইট? তো আমরা বলবো এফ ডব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস এফ এল। এফ এলটাকে আমি ওয়ালের উপর ফোর্স বলতেছি, এফ ডব্লিউটাকে আমরা ওয়াটারের উপর ফোর্স বলতেছি। আমরা বের করছি কোনটা, এফ ডব্লিউ। সো আমি বলবো -2250 ইকুয়ালস টু মাইনাস এফ এল। সো এফ এল বা দ্য ফোর্স অন দ্য ওয়াল ইজ 2250 নিউটন। অবশ্যই আমার এই ফিগার অনুযায়ী ফোর্সটা পজিটিভ হইতে হবে, নেগেটিভ হইলে চলবে। বুঝাইতে পারছি? ম্যাথটা কিন্তু খুবই ছোট ম্যাথ, মানে এতটাও ছোট না, আবার 4 নাম্বারের জন্য অতটা বড়ও না, আর বুয়েট অ্যাডমিশন টেস্ট 10 নাম্বারের জন্য একেবারেই বড় না। ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নাই, যদি বুয়েট অ্যাডমিশন টেস্ট হয় এভাবে করলে 10 10 পাবা, অ্যাজ লং এজ তোমার ফিগারটা ঠিক আছে এবং তুমি এই যে সাইন কনভেনশন গুলো ঠিকঠাক মতো দিছো। বুয়েট আসলে ধরো এইসব বাংলা কথা ইংরেজি কথা এগুলো ধার ধারে না, অঙ্ক ঠিক আছে নাম্বার দিবে। কলেজে তো অবশ্যই থাকবে, দেখো বুয়েট হচ্ছে একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি, আর কলেজে বা বোর্ড এক্সাম ওটা স্পেশালাইজড, ওটা জেনারেল টিচাররা জেনারেল মানুষজন খাতা কাটবে। সো তোমাকে শোনো, সবসময় এক্সামের একটা এথিক্স আছে, বা সবকিছুরই তো একটা রুলস আছে, আনস্পোকেন কনভেনশন আছে। এক্সামের কনভেনশন হচ্ছে যে তোমার খাতা কাটবে, তুমি তাকে বোঝানোর জন্য যা যা করতে পারো, তাকে জানানোর জন্য যে তুমি জানো, তুমি পারো, জানানোর জন্য যা যা লেখা দরকার, যা যা করা দরকার তুমি করবা। দ্যাটস দ্য এথিক্স অফ প্রেজেন্টেশন। ধরো তুমি মনে করো কারোর সাথে কথা বলতেছো, যাকে তুমি চিনো না জানো না, তুমি তার সাথে খুব ফর্মালি কথা বলো না, এবং মানে যতটা এক্সপ্লেনেটরি হওয়া দরকার হও। ধরো তোমরা আমার কাছে মোটামুটি 6 7 মাস বা 3 4 মাস ধরে পড়তেছো, তো আমার সাথে এখন ইনফর্মাল হয়ে গেছো। তোমরা এখন বললে আমি আপেল বলতে চাচ্ছ, বুঝতেছি মোটামুটি, তাই না? তো এই জন্য তোমরাও আমার সাথে বেশ ইজিলি বিহেভ করো। বাট যদি এখন আমার জায়গায় একটা নতুন টিচার আসে আজকে হঠাৎ করে, নিশ্চয়ই তুমি তার সামনে মানে এভাবে ডিল করবা না। সো ওইটা চিন্তা করো, যখন তোমার বোর্ড এক্সামের খাতাটা যাবে এমন কারোর কাছে যাবে যে তোমার জীবনে দেখে নাই, এবং সেটা বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য প্রযোজ্য, মানে যে কোনো জায়গায় তোমার সিকিউ যেখানে ইভালুয়েটেড হচ্ছে, তুমি এমন জায়গায় যেতেছো যে একজন স্ট্রেঞ্জার তোমার খাতাটাকে ইভালুয়েট করবে। সো ওই স্ট্রেঞ্জার মানুষের সাথে তুমি ভালো দেখানোর জন্য যতটুকু বিহেভ করবা, খাতাতেও ওই ব্যাপারটা থাকতে হবে। আমরা চিন্তা করি কি, মানে খাতা যখন তুমি লিখো, তুমি তোমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করো যে কি লিখলে, কিভাবে লিখলে আমি বেশি অ্যান্সার করতে পারবো। এটা আমরা কখনো নর্মালি চিন্তা করি না যে কিভাবে লিখলে স্যার আমাকে বেশি নাম্বার দিবে বা স্যার ইজিলি বুঝবে। বিকজ ইউ হ্যাভ টু কিপ দিস ইন মাইন্ড, যেই স্যার তোমার খাতা কাটতেছে সে একদিনে 100 খাতা কাটতেছে, এবং 100 জন মানুষ 100 রকম ভুলভাল করছে, তার মেজাজ প্রচন্ড গরম।
সো তুমি চুন থেকে পান খসলে বা পান থেকে চুন খসলে কি জানি বলে আল্লাহ, যে যে তো এই পান থেকে চুন খসলে তোমার নাম্বার কাটার জন্য সে ব্যস্ত, মানে বৈশা আছে, মেজাজ তার গরম। আবার যদি তার জামাই বা বউয়ের সাথে ঝগড়া হয়, আবার স্কুল থেকে খাতা নিয়ে যাওয়ার সময় যদি রিক্সাওয়ালার সাথে রিক্সা ভাড়া নিয়ে, বাসওয়ালার সাথে বাস ভাড়া নিয়ে ঝগড়া হয়, মানে বুঝতেছো একটা মানুষের কত লেভেলের ফ্রাস্ট্রেশন থাকতে পারে। ঝাড়বে কোথায়? তোমার খাতায়। উইচ ইজ ওয়াই খাতা যখন পারফেক্ট আছে, সে তো আরো 100 খাতায় ঝাইরা আসছে। দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু আমার এই খাতাটা কাটার জন্য এইটুকু দৌড়াইতে হয় না। ধরো তুমি অ্যাকচুয়ালি কি করছো, 1 3 4 7 এই সিরিয়ালে অ্যান্সার করছো, এবং এক যখন অ্যান্সার করছো এ বি সি ডি সিরিয়াল ঠিক রাখছো, মানে যেভাবে খাতাটা থাকা দরকার, তোমার হাতের লেখা পরিষ্কার সুন্দর দরকার নাই, পরিষ্কার স্যার দেখে বুঝতে পারতেছে ফাঁকা ফাঁকা আছে, বেশি ঘিঞ্জি করো নাই বা বেশি ফাঁকা করো নাই যে লুজ নিতে হবে এই জন্য, মানে সবকিছু মডারেশনে আছে, তখন স্যারের চোখেও কিন্তু আরাম। তুমি নিজে চিন্তা করে দেখো, তুমি যখন একটা জিনিস ইভালুয়েট করবা, দেখো ঘিজিবিজি হয়, আনক্লিয়ার হয়, তোমার নিজের মেজাজ খারাপ হয়ে যাবে না খাতাটা দেখা। অত মেজাজ খারাপ করে স্যার, কারো মেজাজ খারাপ করাইলে স্যার নাম্বার কমায় দিবে, এবং স্যার যদি একটু রিলিফ দিতে পারো, স্যার নাম্বার অবশ্যই বেশি। ঠিক আছে, বুঝতে পারছি? কি বুঝতে পারছিস? সুন্দর করে লিখতে হবে প্রেজেন্টেশনটা। তুমি কি জানো ভাই, বিশ্বাস করো, তুমি কি জানো এটা স্যার কেয়ার করে না। তুমি কতটুকু জানো, কতটুকু পারো, এইটার উপর কখনোই তুমি কত বেশি নাম্বার পাবা ডিপেন্ড করে না। সিরিয়াসলি বলতেছি, নাম্বার ডিপেন্ড করে তুমি কত ভালোভাবে প্রেজেন্ট করছো। অনেকে দেখবা যে খুব চাপাবাজি করেও জীবন অনেক সাইন করে ফেলে। তারপর হচ্ছে গিয়ে ধরো, আমি অফিসে দেখছি যে মানুষজন কাজ না করে অনেক বেশি প্রশংসা পায়, যে সবাই ভাবে যে অনেক কাজ করতে, অথচ কিছুই করে নাই। সো ইটস অল অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন, তুমি কিভাবে আসলে প্রেজেন্ট করতেছো নিজেকে, বুঝতে পারছো? সো ইটস অলওয়েজ বেটার ওই অভ্যাসটা বাসায় বেশি বেশি করে পরীক্ষা দিয়ে করতে হবে, আমার বেশি বেশি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ও ভালো কথা, তোমাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে জানো আগামী ক্লাসের জন্য? দ্যাট মিন্স কালকে, না কালকে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব নিউটনিয়ান মেকানিক্সে। আমি অনেকগুলো থিওরিটিক্যাল পার্ট পড়াইছি না গত ক্লাসগুলোতে, সেইগুলোর থেকে যখন ডেফিনিশন এ, মানে ধরো হোয়াট ইজ স্ট্যাটিক ফ্রিকশন, হোয়াট ইজ কাইনেটিক ফ্রিকশন, স্টেট দ্য 3 লজ অফ নিউটনস মোশন বা সামথিং সামথিং ব্লা ব্লা, হোয়াট ইজ ইনার্শিয়া, এই ডেফিনিশন গুলো এ তে এবং এক্সপ্লেনেশন গুলো বি তে আসলে কেমন করে লিখবা, সেইগুলা লিখে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ চ্যাট জিপিটি দাও, আমার কোনো সমস্যা নেই, তুমি জাস্ট খাতায় লিখে নিয়ে আসবা। কি কি লিখে নিয়ে আসবা? নিউটন এন্ড মেকানিক্সের শুরু থেকে স্ট্যাটিক ইনার্শিয়া পর্যন্ত আমার যতগুলো ক্লাস আছে, সেখানে আমি যতগুলো থিওরিটিক্যাল টপিক টাচ করছি, তার মধ্যে যে সকল ডেফিনিশন আসে এবং যে সকল এক্সপ্লেনেশন আসে, এ অ্যান্ড বি এর যে প্রশ্নগুলো আসা সম্ভব, তুমি বই খুলবা, আমার লেকচার খুলবা, তোমার যেটা মনে হবে তুমি সেটাই লিখবা। তোমার যদি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে ভাইয়া আপনি যা পড়াইছেন তার কাছ থেকে একটাই এ আসতে পারে, ওইটাই তুমি লিখে নিয়ে আসবা। বা ভাই আমি মাত্র 3টা লেখার সময় পাইছি আর পাই নাই, ওইটাই লিখে নিয়ে আসো। পরের ক্লাসে আবার বাকিগুলা, যেমন কালকে ক্লাস করে যাওয়ার পর 1 সপ্তাহ সময় পাবো না, এই 1 সপ্তাহের মধ্যে পুরো চ্যাপ্টার ফোরে যতটুকু পর্যন্ত পড়াইছি সবগুলার এরকম অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে আসবা। ঠিক আছে, আমি কি করব, ওগুলোর উপর খাতা কাটবো, মানে আমি ওইগুলোর উপর লাল কালিতে দাগাবো, কোথায় স্পেলিং ভুল হয়েছে, কোথায় কোন লাইন বাদ দিতে হবে, কোথায় কোন লাইন যোগ করতে হবে, এগুলো ফিডব্যাক লিখে দিব। ঠিক আছে, এই জিনিসটা আজকে থেকে শুরু করবো। ওকে, এইটুকু হয়েছে। নাইস, 3টাও বেজে গেছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, তোমাদের তো অনেকে ক্লাস থাকে। সিথিমাকে ক্লাসটা দেখে নিতে বললো, ঠিক আছে? আর হুমায়রা, আজকে যারা যারা আসে না এই ক্লাসে, সবগুলারে কিক আউট, না সবগুলোর বুঝতে গেলে এখনই বের করে দেবো।